আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। আজকালকের আধুনিক জীবনে আমরা মা বাবাদের বেশি চিন্তা থাকে ছেলে মেয়েদের নিয়ে, যে তাদেরকে কি পড়াশোনা করাবো, কোথায় গিয়ে পড়াশোনা করবে, তারা যেখানে পড়াশোনা করবে সেখানে প্লেসমেন্ট পাবে কিনা, সেখানের পরিবেশটা কেমন, সব কিছু কিন্তু চিন্তা করে মা বাবারা। সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আজকে আমাদের স্টুডিওতে যারা রয়েছেন টিপসের তরফ থেকে কিন্তু 3 জন চলে এসছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো আর কিছু আপনাদের চিন্তা কমানোর চেষ্টা করব। প্রথমেই আমি বলবো যে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসোসিয়েট প্রফেসর প্রতিমা নাথ। ম্যাম, আপনাকে স্বাগত। নমস্কার। রয়েছেন ডক্টর শুভ্র চ্যাটার্জি, আপনাকে স্বাগত। নমস্কার। রয়েছেন রাহুল পাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্বাগত আপনাকে। এবার তাদের সাথে কথা বলবো এবং আপনাদের চিন্তা কিছুটা কমাবো। নিউজ নাওয়ের তরফ থেকে কিন্তু এই প্রচেষ্টাই চলছে। প্রথমেই আমি ম্যামের কাছে যাব, টিপস সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ সময়, যেখানে সব বোর্ডসের 12 ক্যান্ডিডেটসের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। তো সেখানে আমরা দেখছি যে প্রায় প্রত্যেক ঘরে ঘরে যাদের বাড়িতে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ছিলেন, ওনাদের বাড়ির ড্রয়িং রুমের একটা প্রধান আলোচ্য বিষয় চলছে যে ওনাদের বাচ্চাদের কোথায় কিভাবে কি কোর্স পড়ালে জীবনে ওনারা সুপ্রতিষ্ঠিত হতে পারবেন। তো সেই প্রসঙ্গে আমি বলতে চাই যে টিপস মানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস, এই জার্নিটা আমরা শুরু করেছিলাম 2009 সাল থেকে, প্রায় 17 বছর আগে। আর এই কলেজটা উত্তর পূর্ব ভারতের স্বনামধন্য সর্ববৃহৎ প্যারামেডিক্যাল ইনস্টিটিউশন, যেখানে একই ছাদের তলায় টোটাল 19টা কোর্সেস আমরা রান করাচ্ছি, যাতে ডিপ্লোমা, আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট কোর্সেসগুলো রয়েছে। তো এত বৃহৎ পরিসরে এতগুলো কোর্স একই প্রতিষ্ঠানে পাওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। তো যেটা আমরা দেখছি এখন, স্বাস্থ্য পরিষেবাটা সেটা কিন্তু শুধুমাত্র চিকিৎসক কিংবা নার্সদের মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন রোগীকে যদি সুস্থ করে তুলতে হয় তাহলে তার পেছনে যে টোটাল টিমটা কাজ করে থাকে, তাদের আমরা বলে থাকি প্যারামেডিক্যাল হিরো। যেমন ধরুন, ল্যাব টেকনোলজিস্টদের ছাড়া কিন্তু আমরা ডায়াগনোজ করতে পারি না। একটা অপারেশন যদি আমাদের করাতে হয়, সেখানে কিন্তু ওটি টেকনোলজিসদের ওখানে প্রেজেন্ট থাকতেই হবে অপারেশন থিয়েটারের ভেতরে। তারপরে ধরুন সার্জারি হয়ে গেল, সেই ক্ষেত্রে রোগীকে ভালোভাবে আগের মতন হাঁটাচলা করাতে আমাদের যাদের সাহায্যের দরকার হয় তারা হলেন ফিজিওথেরাপিস্ট। এবারে ধরুন, আজকালকার যে সিডেন্টারি লাইফস্টাইল আমরা যেভাবে আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে ঢুকে গেছি, এবং সেই কারণে যে পরিমাণ আমাদের শারীরিক অসুস্থতা বাড়ছে, আমরা যেভাবে নানান রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইমিউনিটি বুস্টআপের জন্য ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্টদের যে অনবদ্য ভূমিকা রয়েছে, সেটা আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। তারপর আরেকটা কথা বলবো, ধরুন আমাদের চোখের নানান অসুবিধাতে কিন্তু অপটোমেট্রিস্টরাই সবার আগে এগিয়ে আসে। তারপরে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে এই যে এতগুলো ডিপার্টমেন্ট নিয়ে আমি কথা বলছি, আমাদের নতুন বছর দুয়েক হলো যে দুটো স্ট্রিম আমরা নতুনভাবে চালু করেছি, সেটা হচ্ছে বিসিসিটি আর বিএসটি, যেখানে দেখা যাচ্ছে যে এত পরিমাণ কিডনি ডিজিজ আর হার্ট ডিজিজ বেড়ে চলেছে প্রতিনিয়ত। সেই ক্ষেত্রে ডায়ালিসিস টেকনোলজিস্ট আর কার্ডিও কেয়ার টেকনোলজিস্টদের ভূমিকাও অনবদ্য। তো আমি খুব ছোট্ট পরিসরে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট নিয়ে একটু বললাম, কিন্তু এর সাথে সাথে যে ডিপার্টমেন্টটাকে নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হসপিটাল ম্যানেজমেন্ট। এটা নামটা শুনেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে এটা ম্যানেজমেন্ট মানে যারা পরিচালনা করেন। তো আমি যেই কতগুলো ডিপার্টমেন্ট নিয়ে বলেছি, অবশ্যই স্বাস্থ্য পরিসরে আরও অনেক ডিপার্টমেন্ট রয়েছে। সেখানে কিন্তু এই হসপিটাল ম্যানেজমেন্ট প্রফেশনালরা এমনভাবে সুদক্ষ হাতে সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এমপ্লয়িজদের নিয়ে একটা সুন্দরভাবে নিয়মিত ডিসিপ্লিন মেনে একটা সুশৃঙ্খল হসপিটাল পরিচালনা করেন। তো তাদের ভূমিকাটাও আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতেই পারি যে আজকের দিনে দাঁড়িয়ে প্যারামেডিক্যাল কিংবা নার্সিং শুধুমাত্র পেশা নয়, এটা আমাদের সামাজিক দায়বদ্ধতাও। তো সেই ক্ষেত্রে আমরা আজকের যে আলোচনাটা আমরা করতে চলেছি, এখানে আমরা আপনাদের বলতে চাইছি যে টিপস কিভাবে সেই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পরিবহন করে চলেছে বিগত 17 বছর ধরে। আমরা চাইছি শুধুমাত্র ডিগ্রি দিয়ে নয়, আমরা চাইছি দক্ষ, দায়িত্ববান, মানবিক স্বাস্থ্যকর্মী গড়ে তুলতে।
দারুণ টিপস, কিন্তু একদম টিপসটাকে একদম বড় সড়ো করে টেনে কিন্তু পুরোটা বলে দিয়েছে, ডিটেলসটা। এবারে যে কোর্সগুলোর কথা বলছিলেন, আমি ডক্টর চ্যাটার্জির কাছে যাব, যে এই যে কোর্সগুলো যে করা হচ্ছে, যে ডিফারেন্ট কোর্সগুলো রয়েছে, এগুলির সম্বন্ধে যদি আপনি একটু বলেন। প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে আমার তরফ থেকে, যে আপনাদের চ্যানেলে আমাদেরকে এই কথাগুলো বলার আজকে সুযোগ করে দিয়েছেন। যে কোর্সগুলি নিয়ে আলোচনা করব, আর আমরা যেহেতু আমাদের দুটো ডিপার্টমেন্ট, প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং, দুটো সেকশন আলাদা, তো নার্সিংয়ের পার্টটা আমি বলবো এবং প্যারামেডিক্যালের পার্টটা আমাদের সঙ্গে রাহুল স্যার আছেন, উনি বলবেন। তো নার্সিংয়ের ক্ষেত্রে আমরা যদি বলি, তো প্রথমেই বলতে হয় যে প্যারামেডিক্যাল এবং নার্সিং ইন বোথ দ্য কেসেস আমাদের কিন্তু এন্টায়ার কলেজ ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্বারা কিন্তু অনুমোদিত কোর্সগুলি। এবং নার্সিংয়ে এগুলোর পাশাপাশি আরও দুটো অ্যাফিলিয়েশনের দরকার হয়ে পড়ে, যেমন টিএনসি এবং আইএনসি। তো এই অ্যাফিলিয়েশনও আমাদের রয়েছে, এবং শুধু অ্যাফিলিয়েশন থাকাই নয়, প্রতি বছর কিন্তু তার ইন্সপেকশন হয়, সেইভাবে জিনিসটাকে পরিকাঠামো আমাদেরকে সেইভাবে মেনটেন করে চলতে হয়। তো নার্সিংয়ে ইউজি এবং পিজি বোথ এই ব্যাপারটা মিলিয়ে কিন্তু 4টে কোর্স এখানে চালানো হয়। একটা পিজি পোস্ট গ্র্যাজুয়েট, আর একটা হচ্ছে, আর 3টে হচ্ছে এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিং। এএনএম এবং জিএনএম হচ্ছে ডিপ্লোমা কোর্স, এখানে স্টুডেন্টরা যে কোনো স্ট্রিম থেকে এসে পড়াশুনো করতে পারে। আর বিএসসি নার্সিং হচ্ছে ডিগ্রি কোর্স, 4 বছরের ডিগ্রি কোর্স। এখানে পড়াশুনো করতে গেলে স্টুডেন্টকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই কম্বিনেশন নিয়ে পড়াশুনো করতে হয়। সেখান থেকে পাস আউট হওয়ার পরে এখানে তারা পড়াশুনো করতে পারে। এবার প্যারামেডিক্যাল পার্টটা রাহুল স্যার বলবেন। এতক্ষণ আমরা নার্সিং যে কোর্সটা রয়েছে সেই বিষয়ে একটু কথা শুনলাম। এবার রাহুল পাল, আপনার কাছে যাব, আপনি যদি প্যারামেডিক্যালের সম্পর্কে বলেন। হ্যাঁ, অবশ্যই। তো দেখুন, নার্সিংয়ের পাশাপাশি প্যারামেডিক্যাল সেক্টরেও কিন্তু আমাদের কলেজে প্যারামেডিক্যাল সেকশন যেটা রয়েছে, এখানে কিন্তু টোটাল 15টি কোর্স চালু রয়েছে। তার মধ্যে 10টি কোর্স রয়েছে ইউজি সেকশনের জন্য, আর 5টি রয়েছে আমাদের পিজি সেকশনের জন্য। তো যে 10টি কোর্স রয়েছে তার মধ্যে আছে যেমন বিসিসিটি, বিএইচটি, বিএমআরআইটি, সেভাবে ব্যাচেলার ইন ফিজিওথেরাপি, হসপিটাল ম্যানেজমেন্টের মতো কোর্সগুলি। তো এই সমস্ত কোর্সগুলি থেকে পড়াশোনা করার পর কিন্তু একজন দক্ষ অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে একজন স্টুডেন্টরা কিন্তু পাস হয়ে উঠতে পারবে। তো সেই জায়গায় আমরা এখন দেখছি যে বর্তমান হেলথ কেয়ার সেক্টরে ডাক্তার, নার্সদের পাশাপাশি অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনাল প্লাস হসপিটাল ম্যানেজমেন্টের স্টাফদেরও কিন্তু গুরুত্ব অপরিসীম। এরা সবাই কিন্তু একটা রোগীকে সুস্থ করে তোলার পিছনে অনবদ্য দায়িত্ব পালন করে চলেছেন। তো সেই জায়গায় আমাদের যে কলেজের যে ইউজি কোর্সগুলো রয়েছে, এটা আমি বললাম অলরেডি কয়েকটা কোর্সের নাম, যেহেতু একটা খুব সংক্ষিপ্ত একটা সময়, তার মধ্যে সব কিছু বলাটা একটু সম্ভব হয়ে ওঠে না। তো সংক্ষেপে আমি কিছু বলতে চাইছি এই জায়গায়, যে আমাদের এইসব সমস্ত কোর্সগুলিতে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু দুটো উপায় আছে এই জায়গায়। তো একটা হচ্ছে আমাদের সিইটির মাধ্যমে, আরেকটা হতে পারে টিবিজি এর মাধ্যমে। তো যেটা অলরেডি ম্যাডাম বললেন এখানে, যে আমাদের কলেজটা একটা পিপিপি মডেলে তৈরি ইনস্টিটিউট, যেটা ত্রিপুরা সরকারের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সাথে যৌথ উদ্যোগে নির্মিত। তো সেই জন্য টিপসে অ্যাডমিশন হতে গেলে কিন্তু আমাদের 65% এবং 35% সিট শেয়ারিং রয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের সাথে। তো সেই জন্য যদি স্টুডেন্ট এই কোর্সগুলিতে অ্যাডমিশন হতে চায়, তাহলে অবশ্যই হয়তো সিটির মাধ্যমে হতে পারে, যেখানে 65% অ্যাটেন্ডেন্স আমাদের কলেজে সিটি থ্রুতে হয়, আর বাকি 35% হয় টিবিজি এর মাধ্যমে। তো এই হলো ইউজি কোর্সগুলির ব্যাপারে। তাছাড়াও কিন্তু 5টি পিজি কোর্স আমাদের প্যারামেডিক্যাল সেকশনে চালু রয়েছে। তার মধ্যে আছে যেমন এমআরআইটি, এমপিটি, এমঅপটম, এমএইচ এর মতো কোর্সগুলি। তো এই সমস্ত কোর্সগুলিতে কিন্তু স্টুডেন্টরা ওদের সাবজেক্ট ম্যাটারগুলির উপর অনেকটা ডিপ নলেজ অর্জন করতে পারে। তাছাড়াও রিসার্চ মেথোডোলজি এইসব ব্যাপারে কিন্তু খুব বিশদভাবে জানতে পারে এই জায়গায়। তো আমি বলতে চাইবো যে হেলথ সেক্টরে একটা ভালো কেরিয়ার করতে চাইলে টিপস কিন্তু একটা প্রধান অপশন হিসেবে আপনারা কিন্তু ভাবতে পারেন। কত বছর হলো টিপস? 17 বছর ধরে কিন্তু ত্রিপুরা রাজ্যে চলছে। অ্যাচিভমেন্টটা কি হলো? অ্যাচিভমেন্ট যদি বলেন তাহলে আমাদের শুরু করতে হয় প্রথম থেকে, স্টেপ বাই স্টেপ যেমন এসছে। যেমন আপনি যদি দেখেন টিপসের বিল্ডিংয়ে আপনি যখন ঢুকবেন, টিপসের মেন গেট দিয়ে যখন আপনি ঢুকবেন, দেখবেন দুটো ধারে দুটো দেওয়াল আছে। একটা দেওয়ালে দেওয়া আছে 80 জন স্টুডেন্টের একটা বিগ পিকচার, সেট বাই সেট, 1 বাই 1। এরা প্রত্যেকে কিন্তু গোল্ড মেডেলিস্ট, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে এরা প্রত্যেকে গোল্ড মেডেলিস্ট। আর লেফট সাইডে থাকে হচ্ছে আমাদের বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার। এই সিলেকশনটা খুব ক্রিটিক্যাল। সমস্ত স্টুডেন্টকে আমরা আজকে হয়তো স্টেপ বাই স্টেপ আমরা এরকমভাবে আসবো যে কিভাবে আমরা স্টুডেন্টদেরকে তৈরি করি। তো একজন স্টুডেন্ট
তার শুধু একাডেমিক অ্যাক্টিভিটিস নয়, থ্রু আউট দ্য ইয়ার তার কি কালচারাল অ্যাক্টিভিটিস, তার কি স্পোর্টস অ্যাক্টিভিটিস রয়েছে, তার তার মানে সে কি করেছে সারা বছর ধরে, এভরি স্টেপ এভরি অ্যাসপেক্ট সেগুলোকে মেজার করা হয়। তার তার অ্যাচিভমেন্ট, তার মানে অ্যাটেন্টিভনেস ক্লাসের মধ্যে, তার অ্যাটেন্ডেন্স, তার তার কমিউনিকেশন স্কিল, এভরিথিং ম্যাটার্স। তো সেই রকমভাবে স্টুডেন্টদেরকে সিলেকশন করে একজন কি দুজন স্টুডেন্টকে আমরা কিন্তু প্রতি বছর সিলেকশন করি এবং তাদেরকে প্রাইজ দেওয়া হয় এবং তাদের ছবি আমরা ওই ওয়ালে দিয়ে রাখি, যেটাকে আমরা ওয়াল অফ ফেম বলে থাকি। মানে ভীষণ টাফ, ভীষণই টাফ একজন স্টুডেন্টকে একজন 10 জন বোর্ড মেম্বারের সামনে বসে ইন্টারভিউ দেয়, ইটস নট আ ম্যাটার অফ জোক। স্টুডেন্টসরাও তাতে ভীষণ মানে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন মোড তৈরি হয় যে কে কতটা, হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ আমরা সেই জন্য ওদের নানান ইন্টারপার্সোনাল স্কিলস নিয়েও ক্লাস নিয়ে থাকি। আমি আসবো পরবর্তী আলোচনায়। প্রফেসর পাল কিন্তু বলেছেন যে কিভাবে ভর্তি হতে হবে, প্রক্রিয়াকরণটা কিন্তু মোটামুটি বলেছেন। আরো ভালো করে আমি ডক্টর চ্যাটার্জির কাছে শুনতে চাইবো। আচ্ছা, উনি বললেন, হ্যাঁ রাহুল স্যার বললেন যে যেহেতু আমাদের এটা পিপিপি মডেল ইনস্টিটিউট, অর্থাৎ ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে আমরা ইনস্টিটিউটটা চালাচ্ছি, তো তাদের সঙ্গে আমাদের মৌ আসে যে 65% অ্যান্ড 35% সিট রেশিওতে আমরা অ্যাডমিশনটা নিতে পারবো। ওই 65% যে সিটটা রয়েছে সেটা আমরা কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে স্টুডেন্টদেরকে আমরা ভর্তি করিয়ে থাকি। আর 35% যে সিটটা আছে সেটার জন্য স্টুডেন্টরা আসে ওই ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের তরফ থেকে, গভর্নমেন্টের থেকে যে সিলেকশন হয় সেখান থেকে কাউন্সিলিংয়ের পরে সেই সমস্ত স্টুডেন্টরা আমাদের কলেজে ভর্তি হতে পারে। এখন নার্সিংয়ের ক্ষেত্রে এর একটা পার্ট আছে, এএনএম জিএনএমটা যেমন প্যারামেডিক্যালে সবার যেমন সিইটি হচ্ছে সেরকম হয়, কিন্তু বিএসসি নার্সিং ক্ষেত্রে গত 2 বছর ধরে একটা রুল এসছে যে এখানে ওদের স্টুডেন্টদেরকে সিইটি নেওয়া যায় না। কাউন্সিল থেকে বলে দেওয়া হয়েছে যে যে কোনো রকম অল ইন্ডিয়া লেভেলে যে কোনো একটা এন্ট্রান্স এক্সামে তাদেরকে অ্যাপিয়ার করতে হবে, শুধু অ্যাপিয়ার করতে হবে, সেটা নিট হতে পারে অথবা ত্রিপুরা জয়েন্ট বোর্ড থেকেও যদি আসে, মানে অ্যাপিয়ার করেছে অ্যাটলিস্ট, তখন তাদের আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে অ্যাডমিশনটা নিতে পারি। সেটা হচ্ছে 65% যে সিটের জন্য। মানে বহিরাজ্যেরও স্টুডেন্টরা আসে? বহিরাজ্য স্টুডেন্ট আছে, শুধু তাই নয়, অন্য দেশ থেকেও স্টুডেন্টরা আমাদের এখানে এখন পড়াশোনা করতে আসছে। হ্যাঁ, কারণ এটার জন্য কি হয়, আমাদের আপনি অ্যাচিভমেন্ট বলছিলেন, সেখানে আরও একটা পার্ট আমি এখানে যোগ করতে চাই এই কথা প্রসঙ্গে, যে আইএও, তো এই একটা আমাদের অ্যাক্রিডিটেশন রয়েছে, আইএসও একটা অ্যাক্রিডিটেশন রয়েছে। এই অ্যাক্রিডিটেশনগুলো হচ্ছে যে আমরা যে একাডেমিক অ্যাক্টিভিটিসগুলো এখানে মেনটেন করে চলেছি তার কোয়ালিটি প্রোডাক্ট, তার আমরা যে একটা কোয়ালিটি প্যারামিটার, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলেছি, সেই জন্য এই ধরনের অ্যাক্রিডিটেশনগুলো আমরা পেয়েছি। এবং এই অ্যাক্রিডিটেশন ছাড়া, মানে ইন্টারন্যাশনাল কোনো অ্যাক্রিডিটেশন ছাড়া আমরা কোনো স্টুডেন্টকে বাইরে থেকে, মানে আউট অফ কান্ট্রি আমরা নিয়ে আসতে পারবো না। তো এই ধরনের জিনিস আমাদের মেনটেন করতে হয়। এবং শুধুমাত্র যে আমরা পেয়ে গেছি তা নয়, প্রতি বছর কিন্তু প্রতি বছর 2 বছর অন্তর আমাদের এগুলোকে স্ক্রিনিং করতে হয়। তারা এসে আমাদের স্ক্রিনিং করে এবং আবার তার আপগ্রেডেশন হয় আর কি। বাহ, মানে ত্রিপুরাতে টিপস নামটা কিন্তু আমরা প্রত্যেকে জানি, এটা একটা এত সুন্দর একটা প্রতিষ্ঠান, মানে অন্যতম ইনস্টিটিউট বলা চলে, এটা বলতেই পারি আমরা। এখানে মানে আমরা যখন বাইরে কোনো কলেজে ছেলে মেয়েদের যখন গার্জিয়ানরা পাঠায় পড়াশোনা করতে, তখন একটা প্লেসমেন্টের একটা বিষয় আসে, প্রত্যেকটা কলেজ থেকে দেওয়া হয় মোটামুটি। টিপস থেকে কি দেওয়া হয় প্লেসমেন্ট? হ্যাঁ, টিপসের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করলেন, কেননা ম্যাডাম যে বলছেন যে এখন আমরা আলোচনার মধ্যে নিয়ে আসছি যে যারা বোর্ড এক্সাম দিয়ে দিয়েছে, রেজাল্ট বেরিয়ে গেছে, যে আমরা কোথায় পড়াশুনো করব, তার মধ্যে একদম অন্যতম প্রধান বিষয় যেটা নিয়ে চিন্তাভাবনা করতে হয় যে পড়াশুনো করার পরে আমার চাকরির কী হবে, প্লেসমেন্টের কী হবে। কেননা এই যে ধরনের কোর্সগুলো এখানে পড়াশুনো করা হচ্ছে সেটা কিন্তু প্রফেশনাল কোর্স, কোনো জেনারেল কোর্স নয়। প্রফেশনাল কোর্স জেনারেল কোর্সের সঙ্গে ডিফারেন্সটা হচ্ছে, প্রফেশনাল কোর্সে যেই দিন থেকে স্টুডেন্টরা মানে পাস আউট হয়ে বেরিয়ে গেল, সার্টিফিকেট পেয়ে গেল, সেদিন থেকে কিন্তু স্টুডেন্টরা কর্মক্ষম, তারা কিন্তু চাকরি পাওয়ার যোগ্য। তো তার ফলে কি হয়, তাদের অ্যাবজর্পশনটা সেরকমভাবে হয়। তো প্লেসমেন্ট নিয়ে যদি বলতে হয় তাহলে একটুখানি সময় আমি নেবো, আমি প্রথমেই আপনাকে বলে নিচ্ছি। কারণ প্লেসমেন্টটা কতগুলো স্টেজে হয়ে থাকে আর কি। যেমন কিছু প্লেসমেন্ট হয়ে থাকে মানে আমাদের ইন্টার্নশিপ পাঠাই আর কি, সেই ইন্টার্নশিপের পরে, কারণ আমাদের একটা ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল রয়েছে, অ্যাক্টিভ ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল, থ্রু আউট দ্য ইয়ার তারা কাজ করে চলেছে।
খুব মানে খুব মেটিকুলাসলি এরা স্টুডেন্টদেরকে ট্রেনিংয়ে পাঠায় এবং ট্রেনিংয়ে গিয়ে স্টুডেন্টরা শিখে আসে, হ্যান্ডস অন ট্রেনিং নিয়ে আসে এবং সেক্ষেত্রে ভালো স্টুডেন্ট যখন ভালো কাজ করে তখন সেখানেই তারা চাকরি পেয়ে যায়। এবং এদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে, আমাদের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের একটা ফেসবুক পেজ আছে, যেখানে সমস্ত স্টুডেন্টরা কিন্তু কন্টিনিউয়াসলি কোথায় কোথায় প্লেসমেন্ট হচ্ছে সেই ইনফরমেশনগুলো পায়। এবং এরপরে আমরা যে জায়গাটা কথা বলবো, যে আপনি বললেন যে প্লেসমেন্টের ব্যাপার, কেমন প্লেসমেন্ট হয়। দেখুন, চাকরিকে কেউ কাউকে দিয়ে দিতে পারে না, চাকরিটা অর্জন করতে হয় নিজের ক্যাপাবিলিটি দিয়ে, নিজের ইন্টেলেকচুয়ালিটি দিয়ে। আমি কি শিখেছি, আমি কতটা আমি কাজ করতে পারছি, আমি কাজ করে কতটা আমার অর্গানাইজেশনকে স্যাটিসফাই করতে পারছি, বা সেই ক্যাপাবিলিটি আমার মধ্যে কতটা আছে, কতটা রেসপন্সিবিলিটি আমার আছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু স্টুডেন্টরা চাকরি পায়। এতে শুধুমাত্র আমাদেরই যে অবদান আছে তা নয়, স্টুডেন্টরা নিজেদের থেকে সেই জায়গাটা তৈরি করে, নিজেদেরকে তৈরি করে, তবেই সে সেই একজন প্লেসমেন্ট পেতে পারে। আমরা প্লেসমেন্টের সুযোগ করে দিচ্ছি, তাকে গ্র্যাস্প করা কিন্তু স্টুডেন্টের দায়িত্ব, তাকে তৈরি করা আমাদের দায়িত্ব, স্টুডেন্ট শেখাটা কিন্তু স্টুডেন্টের দায়িত্ব। তো এইভাবে যারা শেখে, দেখুন আমরা যদি সরকারিভাবে দেখি তাহলে একটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের যদি প্লেসমেন্ট, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্লেসমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু গত বছর আমাদের থেকে খুব ভালো প্লেসমেন্ট হয়েছে, কারণ বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনের মধ্যে ধরুন এইমস, ডিফারেন্ট এইমসে আমাদের স্টুডেন্টরা চাকরি করছে, বহুদিন ধরে চাকরি করছে, গত বছরেও হয়েছে। আপনি স্টেট গভর্নমেন্টে যদি দেখেন তাহলে গভর্নমেন্ট অফ ত্রিপুরায় যে লাস্ট মান্থে একটা হেলথ ওয়ার্কার পোস্টে কিছু স্টুডেন্টের চাকরি হয়েছে, যেখানে 80 জনের চাকরি হয়েছে টোটাল, তার মধ্যে প্রায় 25-26 জন হচ্ছে আমাদের টিপসের পাস আউট। এবার আপনি যদি দেখেন যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি গত বছর হয়েছে, প্রায় 154 জন স্টুডেন্টের সেখানে চাকরি হয়েছে, মানে 154টা পোস্ট সেখানে নেওয়া হয়েছে, তার মধ্যে 80%, মোর দ্যান 80% স্টুডেন্ট কিন্তু ফ্রম টিপস। যদি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি গেলে বা রেডিও ডায়াগনস্টিক যদি দেখেন, তাহলে দেখবেন মেজরিটি স্টুডেন্ট কিন্তু বেশিরভাগ সবকটাই কিন্তু টিপসেরই, কেননা টিপসেই একমাত্র এখানে পড়াশোনা করানো হয়। মানে বলতে ভীষণ ভালো লাগছে না, বলতে ভালো লাগছে, এটা আমাদের গর্বের বিষয়। একটা গর্বের কারণ জায়গা। স্টুডেন্ট চাকরি পাচ্ছে, তারা ক্যাপাবিলিটি দিয়ে আমরা তাদেরকে তৈরি করেছি। আমরা সবসময় চাইবো তারা যাতে কর্মক্ষম হয়, বিভিন্ন জায়গায় তারা সুনামের সঙ্গে চাকরি করে। এবং আপনি স্টেটের যে কোনো হেলথ অর্গানাইজেশনে যান, যে কোনো হেলথ অর্গানাইজেশনে টিপসের স্টুডেন্ট আপনি পাবেন। কিছু কিছু অর্গানাইজেশনে, কিছু কিছু হসপিটালে আছে মানে বেশিরভাগটাই টিপসের স্টাফ দিয়ে তৈরি, মানে টিপসের থেকে পাস আউট যে সমস্ত স্টুডেন্ট তাদের স্টাফ। আপনি যদি প্রত্যন্ত গ্রামের মধ্যে যে যান, যে হেলথ সেক্টর রয়েছে, পাবলিক প্রাইমারি হেলথ সেক্টর, সেখানেও কিন্তু টিপসের স্টুডেন্ট পাবেন। আপনি সরকারি হসপিটালে যান, বেসরকারি হসপিটালে যান, সব জায়গায় কিন্তু টিপসের স্টুডেন্ট পাবেন। এবার আসুন বহিরাজ্যের কথায়। বহিরাজ্যে যদি আপনি যান তাহলে দেখবেন আমরা কিন্তু 150টিরও বেশি হসপিটালের সঙ্গে টাই আপ। তার ফলে কি হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা স্টুডেন্টদেরকে পাঠাতে পারছি। যে কোনো বড় গ্রুপ অফ হসপিটাল, যেমন HCG গ্রুপ অফ হসপিটাল, সাকরা একটা বিদেশি একটা কোম্পানি হসপিটাল, সেটা সেই যখন হেলথ নিয়ে তারা এখানে কাজ করতে এসছে, সেখানে আমাদের স্টুডেন্টরা চাকরি পেয়েছে। আপনি নাম শুনে থাকবেন SRMC চেন্নাই, খুব বড় একটা ইনস্টিটিউট, যেখানে মেডিকেল কলেজ একটা, সেই হসপিটালে কিন্তু আমাদের স্টুডেন্টরা চাকরি করছে। আপনি যদি NH গ্রুপে যান, নারায়ণ বিদ্যালয়, তারপরে RN টেগোরে যদি যান, অ্যাপোলো গ্রুপ অফ হসপিটালে যান, যে কোনো বড় বড় হসপিটাল, ম্যাক্স গ্রুপে যদি যান, আপনি সেখানে স্টুডেন্টদের পাবেন। কারণ এই ধরনের হসপিটালে যখন স্টুডেন্টরা যাচ্ছে, তারা যখন চাকরি পাচ্ছে, তারা অর্থাৎ এটাই প্রমাণ করে যে তাদের ট্রেনিংটা প্রপার হয়েছে, তাদের শেখাটা প্রপার হয়েছে। নাহলে ইন্টারন্যাশনাল লেভেলে, ন্যাশনাল লেভেলে হসপিটালরা তাদের উপর ভরসা করছে কেন? ভরসা করার কারণটাই হচ্ছে তাদের কাছ থেকে যে জব এক্সপেক্টেড, তাদের কাছে যে নলেজ এক্সপেক্টেড, যে ট্রেনিং এক্সপেক্টেড, সেই অ্যাট পার, প্রত্যেকটা জিনিস অ্যাট পার রয়েছে। এবং আপনি যদি এবার দেশ ছেড়ে একটু বিদেশের দিকে যান, সেখানে দেখবেন 20 জনেরও বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে অলরেডি বিদেশে প্লেসড হয়ে রয়েছে। এবার সেখানে ইউকেতে আছে স্টুডেন্ট, তারপর গালফ কান্ট্রিজে রয়েছে, জার্মানিতে আছে, নরওয়েতে আছে। এবারে আরও কিছু স্টুডেন্ট, আমাদের আরও 10 জনেরও বেশি স্টুডেন্ট ওয়েট করছে, কারণ এটা একটা লেংদি প্রসেস। এই প্রসেসটা চললে তবে তারা যাবে। আগামী মাসে একজন স্টুডেন্ট আরটি কোর্স থেকে লন্ডনে যাচ্ছে। তো সব জায়গায় কিন্তু সুযোগ রয়েছে। আর আপনি এখানে যদি পরিসংখ্যানটা দেখেন, তাহলে দেখবেন একজন স্টুডেন্টের এগেনস্টে কিন্তু, একজন ডক্টরের এগেনস্টে কিন্তু, ডক্টরের ডান হাত হচ্ছে নার্সিং, বাম হাত হচ্ছে প্যারামেডিক্যাল। এবং নার্সিং, প্যারামেডিক্যাল এই দুটো নিয়ে কিন্তু যদি রেশিও দেখেন, তাহলে একজন ডক্টরের সঙ্গে কিন্তু 4 জন নার্স লাগে, একজন ডক্টরের সাথে কিন্তু 8 জন হেলথ কেয়ার ওয়ার্কার, মানে প্যারামেডিক্যাল স্টাফ লাগে।
তো এই এতগুলো মানে সুযোগ যখন রয়েছে, তার যোগান দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং শুধু যোগান দিলেই হবে না, প্রপারলি ট্রেন স্টুডেন্টকে আমাকে সেখানে পাঠাতে হবে, যাতে করে তারা সেই জায়গায়, কারণ হেলথ সিস্টেম কিন্তু দিনের দিন উন্নত হচ্ছে। আপনি দেখবেন, যদি খেয়াল রাখেন, তো জিডিপির একটা অনেক অংশ কিন্তু হেলথ সেক্টর জুড়ে রয়েছে। প্রতি বছরের বাজেটে কিন্তু অনেকটা অংশ আস্তে আস্তে বাড়ছে হেলথ সেক্টরে, যার ফলে কি হচ্ছে, প্রত্যেকটা স্টেটেই কিন্তু আস্তে 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 হসপিটালের সংখ্যা বাড়ছে, হসপিটালের ক্যাপাসিটিও বাড়ছে। সুতরাং সেই তার সাথে সাথে যোগান দেওয়াটা কিন্তু প্রপার স্কিলড ট্রেন্ড হেলথ কেয়ার ওয়ার্কারদের সাপ্লাই দেওয়া কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্য। সাপ্লাই দেওয়া একদম, আমরা কিন্তু অহংকার করে বলতে পারি ত্রিপুরা কিন্তু টিপসের জন্য জানবে, সবাই জানে দেশে বিদেশে, কিন্তু ত্রিপুরার নামটা সেই টিপসের জন্য কিন্তু একটা দারুণভাবে জানে। আর প্যারামেডিক্যাল, নার্সিং, এইগুলি স্টাফগুলি যদি না থাকে তাহলে মনে হয় না একজন রোগীকে কোনো হসপিটালে ভর্তি করালে তারা নিশ্চিন্তে থাকতে পারবে। একজন ডাক্তারের সঙ্গে সেই প্যারামেডিক্যাল স্টাফও থাকতে লাগবে, নার্সিংয়ের স্টাফও থাকতে লাগবে, মানে এটা খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হলো, স্যার একটু আগে বলছিলেন যে চাকরি কিন্তু কাউকে দেওয়া যায় না, অর্জন করে নিতে লাগে। তার জন্য কি দরকার? প্রপার ট্রেনিং, গ্রুমিং, সবটা লাগে। এবার আমি তিনজনকেই কিন্তু জিজ্ঞেস করব, এই গ্রুমিংটা আপনারা কিভাবে করেন? হ্যাঁ, নিশ্চয়ই, খুব সুন্দর একটা প্রশ্ন। আমাদেরও এটা বলতে ভালো লাগবে যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি আমাদের শিক্ষার্থীদের ট্রেন্ড আপ করছি। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন, ত্রিপুরা রাজ্য হচ্ছে বাংলাভাষীদের জায়গা। তো আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, আমরা কিন্তু সাবলীল বাংলা ভাষাটা বলতে লিখতে, তো সেই জায়গায় কিন্তু পড়াশোনার মাধ্যম যেটা, সেটাও মেজরিটি ক্ষেত্রে কিন্তু বাংলা। কিন্তু আজকালকার যুগে ইংলিশ হ্যাজ বিকাম এ লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ। এটা এখন তো আমরা মানে প্রতিনিয়তই দেখতে পাচ্ছি, কিন্তু টিপস ম্যানেজমেন্ট কিন্তু সেই 17 বছর আগেই সেই জিনিসটা উপলব্ধি করতে পেরেছিলেন, এবং সেই জন্য টিপসের সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু ইংলিশ প্র্যাকটিক্যাল অ্যান্ড ল্যাব ক্লাসেস ম্যান্ডেটরি করা হয়েছিল সেই 2009 সাল থেকে। তো সেই ক্লাসগুলোতে আমরা জোর দিয়ে থাকি গ্রুপ ডিসকাশন, পাবলিক স্পিকিং স্কিলস, ইন্টারপার্সোনাল স্কিলস, মক ইন্টারভিউ, সেন্টেন্স মেকিং, প্রনাউন্সিয়েশন, স্পেলিং, তারপরে অ্যানেকডোটাল রিপোর্টস মেকিং, এই ধরনের জিনিসের ওপর, যাতে প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রেই ফ্লুয়েন্সি আর কনফিডেন্স লেভেলটাকে আমরা সমহারেই বাড়াতে পারি। দ্বিতীয়ত যেই পয়েন্টটা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে যে, দেখুন, এই ধরনের প্যারামেডিক্যাল কোর্সেসগুলো তো শুধুমাত্র তথ্যভিত্তিক বা পুঁথিগত বিদ্যা অর্জন করে হয় না, সেখানে কিন্তু আমাদের মানে হ্যান্ডস অন ট্রেনিং দরকার। তো আমরা এই জন্য প্রত্যেক শিক্ষার্থীকেই মানে বাইরের বহিরাজ্যের নানান বড় বড় হসপিটালে, যেটা একটু আগে স্যারও বললেন, আমরা পাঠাই ওদের ইন্টার্নশিপ এবং ট্রেনিং করার জন্য, যেখানে ওরা হ্যান্ডস অন ট্রেনিং করে, যেখানে ওরা রিয়েল কেস স্টাডিজ করে, যেমন প্যাট সিটি স্ক্যান কিংবা এমআরআই কিংবা ধরুন ফিজিওথেরাপির যে নানান ধরনের অ্যাডভান্স টেকনোলজিক্যাল ইকুইপমেন্টসগুলো আসছে, সেগুলোকে ওরা নিজেরা নিজেদের হাতে নাড়াঘাটা করে রোগীর ওপরে অ্যাপ্লাই করে দেখছে এবং সেইভাবে নিজেদের এক্সপিরিয়েন্স কিন্তু গ্যাদার করছে। তাই যখনই কোনো শিক্ষার্থী পাশ করে যাচ্ছে, সে কিন্তু তার সেই উপযুক্ত এক্সপিরিয়েন্স দিয়ে, অভিজ্ঞতা দিয়ে কিন্তু সে নিজেকে গড়ে তুলে নিল যে একজন দক্ষ প্যারামেডিক্যাল কিংবা নার্সিং স্টাফ হওয়ার জন্য। তার সাথে এটা বলবো যে সামাজিক দায়বদ্ধতার দিকটা মাথায় রেখে কিন্তু আমরা প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু আমরা মেগা হেলথ শিবির এগুলো করে থাকি, যেখানে মানে ধরুন আমরা নিজেরা অর্গানাইজ করছি স্বাস্থ্য শিবির, কিংবা কোনো অর্গানাইজেশন, কোনো সংস্থা যদি আমাদের আমন্ত্রণ জানায়, আমরা সেগুলো রেগুলারলি আমরা অ্যাটেন্ড করে থাকি। সেখানে স্টুডেন্টসরাই মূলত কাজ করে, কিন্তু আমাদের সাথে অভিজ্ঞ ডক্টরস আর আমাদের সিনিয়র টিচার্সরাও থাকেন, যাতে প্রত্যেকটা জিনিস খুব স্মুথভাবে করানো যায়। আর ইন দ্য ক্যাম্পাস আমাদের যেগুলো আছে সেগুলো ধরুন সিমুলেশন রুমস আছে, ওয়েল ইকুইপড ল্যাব আছে, আমাদের ডিজিটাল লাইব্রেরি আছে, যেখানে ই লার্নিংয়ের সুবিধাগুলো রয়েছে। তারপরে যে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনি সব জায়গায় পাবেন না, সেটা হচ্ছে আমাদের ফিজিওথেরাপি এবং অপটোমেট্রির মতো দুটো বড় কোর্সেই কিন্তু ওপিডি চলছে। রোজ আমাদের বাইরের পেশেন্টরা এসে বিনামূল্যে তার চিকিৎসা পরিষেবা নিতে পারছে। আরও একটা যেটা আমরা ভবিষ্যতে ইনক্লুড করতে চাইছি সেটা হচ্ছে আরআইটি, রেডিও ইমাজিং অ্যান্ড টেকনোলজিতে আমাদের ডিজিটাল এক্সরে সার্ভিসটা শুরু হয়েছে। তো আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই আরআইটি ডিপার্টমেন্টেরও ওপিডিটা চালু করতে। তো এই ধরনের জিনিসগুলো আমরা করছি। এত তো পড়াশোনার কথা বললাম, পড়াশোনার পাশাপাশি আমরা যেটা করছি সেটা হচ্ছে যে কালচারাল অ্যাক্টিভিটিস অ্যান্ড স্পোর্টস অ্যাক্টিভিটিস।
এই কালচারাল আর স্পোর্টস এই দুটো উইংই আমাদের খুবই সক্রিয় ভূমিকা পালন করে টিপসের প্রত্যেক দিনের জীবনে। তো সেখানে কিন্তু আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টসরা অন্যান্য ক্যাম্পাসে যায়, অন্যান্য কলেজ ইউনিভার্সিটিতে অ্যাটেন্ড করে এবং বিভিন্ন ধরনের প্রাইজ ওরা নিয়ে আসে। প্রত্যেক বছর আমরা একটা একাডেমিক উইক পালন করে থাকি, যেখানে আমরা ডিবেট কম্পিটিশন, এসে রাইটিং কম্পিটিশন, ড্রয়িং কম্পিটিশন এগুলোর আয়োজন করি। আরও একটা কথা আমি বলবো, এই গ্রুমিং প্রসঙ্গে যেহেতু আপনি বলেছেন, আমি এটা বলতে চাই যে একমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমরা প্রাধান্য দিয়েছি এরকম নয়, আমরা কিন্তু কম্পিউটার, যেহেতু প্রত্যেক বাচ্চারই আজকালকার দিকে মানে এখন তো ডিজিটালাইজড ইউনিভার্স, তো সেইখানে আমরা কম্পিউটারকেও খুব গুরুত্ব দিই এবং সেইখানে কম্পিউটার সাবজেক্টটাকেও প্রত্যেক শিক্ষার্থীর জন্য ম্যান্ডেটরি করা হয়েছে। তো আরেকটা জিনিস আমরা খুব মানে মানবিকতার দিক থেকেও দেখি, সেটা হচ্ছে যে আমাদের উত্তর পূর্ব ভারত থেকে মানে নর্থ ইস্টার্ন রিজিয়ন থেকে কিন্তু ম্যাডাম আমাদের বেশ কিছু স্টুডেন্ট প্রত্যেক বছর আসে। তো ওদের না একটা মানে লিঙ্গুইস্টিক্স ব্যারিয়ার আছে, তো সেইখানে আমরা খুব আন্তরিকতার সঙ্গে ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজকে সম্মানের সঙ্গে আমরা ডিল করি। আমরা চেষ্টা করি খুব একটা আন্তরিক পরিবেশের মধ্যে দিয়ে যাতে ওরা শিক্ষা গ্রহণ করতে পারে এবং আমরাও শিক্ষাটা দিতে পারি। তো সেই জন্য আমরা নানান ধরনের মানে বাইরে থেকেও আমরা ডক্টরস এবং প্রফেসরসদের এনে ওদের ক্যারিয়ার ওরিয়েন্টেড কিছু ডেলিবারেশন করাই, ওদের নিজস্ব হেলথ কেয়ার টপিক্সের ওপরে ডেলিবারেশন করাই, যাতে ওরা মানে সবটা ওদের কোর্সগুলো নিয়ে বুঝতে পারে। তার সাথে যেটা আমরা করি ম্যাডাম, সেটা হচ্ছে যে প্রত্যেক বছর আমরা মানে সারাটা বছর আমাদের এতগুলো ডিপার্টমেন্ট রান করছি, তো এই ডিপার্টমেন্টগুলোর এক একটা দিন একটা অবজারভেশন ডে হয়। আমরা এটা করি, এটা উদযাপন করি আমরা। কেন? তাহলে কি হয়, বাচ্চাগুলো বুঝতে পারে যে ওদের ডিপার্টমেন্টের কি গুরুত্ব আছে। কারণ প্যারামেডিক্যালটা তো সবাই চায় কি ডাক্তারি পড়তে চলে যাই, কিন্তু ডাক্তারদের পাশে থেকে হ্যাঁ ওরাও যে এই হেলথ কেয়ার সার্ভিসে নিজেদের যুক্ত করতে পারে, এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু এই ডে অবজারভেশনটা খুব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে ডাক্তার, প্যারামেডিক্যাল স্টাফ, নার্সিং যারা রয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু প্রত্যেকে একে অপরের পরিপূরক। একদম নইলে কিন্তু একটা কাজ করা যাবে না, হ্যাঁ, টিম ওয়ার্ক নিশ্চয়ই, যদি team না work থাকে। ডাক্তার ডাক্তারের কাজ করবে, প্যারামেডিক্যাল স্টাফ তার কাজ করবে, নার্সিং যারা রয়েছেন তারা কোঅর্ডিনেশন থাকতে হবে এবং সবার মধ্যে সেই ইউনিটিটা থাকলেই কিন্তু একজন রোগী সুস্থ হয়ে উঠবেন। আমি যেটা প্রথমেই বলেছিলাম যে রোগী সুস্থ হওয়ার পেছনে কিন্তু ইটস এ টিম ওয়ার্ক, অ্যান্ড টোটাল টিম ওয়ার্কটাকেই মানে এই যে টোটাল টিমটা যারা এত নিরলস এফোর্ট ওরা দিয়ে চলেছে, এদের আমরা প্যারামেডিক্যাল হিরো বলি। আপনারা দেখেছেন কোভিডের সময় এই প্যারামেডিক্সরা না থাকলে ভারতবর্ষের চিত্রটাই পাল্টে যেত। সত্যি কথা। এখানে আমি আরও দুটো পয়েন্ট অ্যাড করতে চাই ম্যাডামের সাথে, আমি তো সহমত ডেফিনেটলি, এবং আরও দুটো পয়েন্ট বলতে চাই এই কারণেই যে স্টুডেন্ট তো ট্রেনিং নেবে, স্টুডেন্টকে তৈরি করতে হবে, তো করবে কারা? সেই জন্য আমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর ফর দ্য ফ্যাকাল্টিজ ইজ ভেরি ক্রুশিয়াল এবং খুব ক্রিটিক্যাল অ্যাট দ্য সেম টাইম। কেননা আমরা কিন্তু যে সমস্ত ফ্যাকাল্টিদের নিয়ে আসি তারা ওয়েল ভার্সড ফ্যাকাল্টিজ, ওয়েল ইকুইপড, তারা কিন্তু মডার্ন টেকনোলজি ইউজ করে তাদের ক্লাস নেন এবং কী কী মডার্ন মেথোডোলজিস, নিউ মেথোডোলজিক্যাল টেকনিক্স নিয়ে আসে। যেমন ধরুন আজকে কিছুদিন পরে এআই চলে আসছে, সব কিছুর মধ্যে এআই চলে আসছে, তো এআইকে আমরা কী করে ইউটিলাইজ করতে পারি? আমরা এআই ডিপেন্ডেন্ট হব না, কিন্তু এআইকে কীভাবে আমরা এটাকে ইউটিলাইজ করে আরও ব্যবহার করে কীভাবে আমরা আরও ডেভেলপড হতে পারি, সেই জিনিসগুলো শেখাতে গেলে আমাদের সেই ধরনের ফ্যাকাল্টিস চাই। এই তো গেল আমাদের ইনার ফ্যাকাল্টি, এবং ইনার ফ্যাকাল্টির মধ্যেও কিন্তু আমাদের অনেক ডক্টরস যারা রিটায়ার্ড ডক্টরস রয়েছেন তারাও কিন্তু আমাদের মধ্যে ইনভলভ, তারা আমাদের রেগুলার ফ্যাকাল্টিদের মধ্যেই পড়ছেন। এছাড়াও আমরা কিন্তু হসপিটাল থেকে এই কাজগুলো আমরা পাই, এই সাহায্যটা আমরা পাই, যেহেতু পিপি মডেল আমরা তৈরি, সেই জন্য হসপিটাল থেকেও আমরা ডক্টরের হেল্প সবসময় আমরা পাই, প্র্যাকটিক্যাল এবং থিওরি বোথ দ্য কেসেস। এছাড়াও বাইরে থেকেও অনেক ডক্টরস আমাদের সঙ্গে ইনভলভ, যারা থ্রু অনলাইন তাদের আমাদের ক্লাস নেন। এছাড়াও আমরা রেগুলারলি সিএমই করি, কন্টিনিউয়াস মেডিকেল ডেভেলপমেন্ট, এইটা খুব দরকার আর কি। কেননা পরপর যেভাবে ডেভেলপমেন্ট হয়ে চলেছে এই প্রত্যেকটা মেডিকেল ফিল্ডে, আজকে যে প্রসেসে ট্রিটমেন্ট করা হচ্ছে, আজকে যে প্রসেসে প্যারামেডিক্সরা কাজ করছেন, আজ থেকে হয়তো 5 বছর পরে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তো প্রতিনিয়ত যদি এই জিনিসটার সঙ্গে আমরা মানিয়ে চলতে না পারি, তাহলে কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা আজকে পড়ছে তাদের কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে যেতে হবে। তো কন্টিনিউয়াসলি কিন্তু আমরা এই সিএমইটা চালিয়ে যাই, তাদের ডেভেলপমেন্টাল কোর্স আমরা চালু করছি, কিছুদিন পরে আমরা কিছু কোর্স চালু করব। তারপরে আমাদের এখানে দেখবেন ইন্ডাস্ট্রি আর্ট ইনস্টিটিউট,
এই দুটোর মধ্যে কিন্তু গ্যাপিংটা বোঝানোটা কিন্তু খুব জরুরি, ঠিক তাই, যার জন্য আমরা ভীষণ একটা সুন্দর একটা এক্সাম্পল হ্যাঁ, দিয়েছেন। তো এখানে আমরা একটা ইন্ডাকশন প্রোগ্রাম করি। ইন্ডাকশন প্রোগ্রামটা কি করে, আমরা পড়ছি, পড়ার পরে যে ইন্ডাস্ট্রিতে যাব, আমাদের যেহেতু হেলথ কেয়ার সেক্টর, তো সেখানে গিয়ে আমাদের কি করতে হবে বা কিভাবে আলটিমেটলি গ্রুমড হতে হবে, এই জন্য আমরা কি করি, আমরা একটা টার্গেট নিয়েছি, যখন স্টুডেন্টরা পাস আউট স্টুডেন্টরা আমাদের এখানে আসে, যারা বিভিন্ন জায়গায় কাজ করছে, সুনামের সঙ্গে কাজ করছে, তারা যখন এখানে আসে তখন আমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করি। তার ফলে কি হয়, তারা ওই টাইমটায় আমাদের স্টুডেন্টদের জন্য একটা সেমিনার করে নেয়। তার ফলে কি হয়, স্টুডেন্টরা যখন দেখছে আমার একজন পাস আউট স্টুডেন্ট আমাদেরই এখান থেকে পড়াশুনো করতো, গিয়ে সেখানে অন্য একটা জায়গায় চাকরি করছে, তার কাছ থেকে এই ডেভেলপমেন্টটা শেখার চেষ্টা করে, তারা কিভাবে ওই জায়গায় পৌঁছতে পারে, তাদেরকে পড়াশোনার পাশাপাশি আর কি কি নতুন ধরনের টেকনিক পড়াশোনা কিভাবে করতে হবে, বা ওই জায়গাটা অ্যাচিভ করতে গেলে কি কি এক্সাম দিতে হবে, যেমন এমসি যেতে গেলে এক্সাম দিতে হবে, তো কি কিভাবে পড়াশোনা করতে হবে, পুরো ডিটেলস আলোচনা কিন্তু ওর মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ সব ধরনের দিক থেকে আমরা স্টুডেন্টদেরকে চাইছি যাতে করে বেটার সাপোর্টটা দেওয়া যায়, যাতে করে তারা ওই বেঞ্চমার্কটা তারা অ্যাচিভ করতে চাইছে সেটা যাতে পারে। প্রফেসর পাল, এখানে আমি কিছু পয়েন্ট অ্যাড করতে চাইবো স্যারের কথার পরেই। তো এখানে যে গ্রুমিং এর যে এখন পয়েন্টটা চলছে জায়গায়, তো আমরা আমাদের স্টুডেন্টরা কতটা ওয়েল গ্রুমড, কতটা ওয়েল প্রিপেয়ার, এটা জানতে গেলে কিন্তু তার প্রমাণ কিন্তু টিপসের এন্ট্রান্সে দেওয়া আছে, অলরেডি বলেন এই ব্যাপারে। এই পর্যন্ত কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে 80 জনের মতো স্টুডেন্ট গোল্ড মেডেল পেয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। তো এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয়, অ্যাজ এ টিচার এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা, যে আমাদের স্টুডেন্টরা এত ভালো রেজাল্ট করেছে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে গোল্ড মেডেল নিয়ে আসছে, যেটা একটা চারটিখানি কথা নয়। তারপর আরেকটি গর্বের বিষয় হলো রিসেন্টলি দিল্লিতে আয়োজিত একটি হেলথ কেয়ার, যেটা একটা কম্পিটিশন ছিল হেলথ কেয়ারের উপরে, যেটার মধ্যে আমাদের টিপসের এক স্টুডেন্ট কিন্তু গোল্ড মেডেল পেয়েছে, যেটা অল ইন্ডিয়া বেসিস ছিল। তো বুঝতেই পারছেন আমাদের স্টুডেন্টদের কোয়ালিটি কতটা আছে এই জায়গায়, যে ওর পুরো অল ইন্ডিয়া বেসিস কম্পিটিশনও কিন্তু কমপ্লিট করতে পারছে এই জায়গায়। তো সেটাও কিন্তু আমাদের টিপসের যে এডুকেশন পলিসি, এটারও একটা রিফ্লেকশন, যে কতটা ভালো এডুকেশন পলিসি আমাদের টিপসের মধ্যে রান হচ্ছে এই জায়গায়। তো শেষে আমি আরেকটা বলতে চাইবো যে টিপস শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা একটা ফ্যামিলির মতো, যেখানে প্রত্যেকটি স্টুডেন্টের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কাজ কিন্তু আমরা প্রতিনিয়ত করে চলেছি। মানে কি সুন্দর ডক্টর পাল যে বলছিলেন না, ওনার চোখটা থেকে আমার চোখটা ছিল, আর জল করে চোখটা জ্বলছিল। মানে উনি যে বলছিলেন এত খুশির সাথে, আনন্দের সাথে বলছিলেন, গর্বের সাথে হ্যাঁ বলছিলেন। নিশ্চয়ই, কেন কি মিস্টার পাল উনিও কিন্তু আমাদের টিপসেরই স্টুডেন্ট, তারপরে হ্যাঁ এখন উনি আমাদের সাথে অ্যাজ কলিগ কাজ করছেন, সো এটা আমাদেরও গর্বের জায়গা। এটা সত্যি গর্বের বিষয়, একদমই গর্বের বিষয়। স্টুডেন্ট ছিল সে আজকে প্রফেসরদের সঙ্গে নিজে নিজে প্রফেসর, professor। এক্স্যাক্টলি, মানে ভীষণ একটা এটা একটা গর্বের ব্যাপার, বিষয়। কারণ মাস্টার ডিগ্রি করলে যে জিনিসটা আলটিমেটলি পাশাপাশি মানে হসপিটালে চাকরির পাশাপাশি যে জিনিসটা উঠে আসে সেটা একাডেমিক সেটা হচ্ছে একাডেমিক পার্ট। একাডেমিক পার্টে আপনি যদি দেখেন, এই পার্টটা আমি মিস করেছি, ভেরি সরি ফর দ্যাট, যে অনেক হসপিটাল আছে, অনেক ইনস্টিটিউট আছে যারা এই ধরনের কোর্সগুলো পড়ায়, সেখানে কিন্তু বহু জায়গায় আমাদের স্টুডেন্টরা চাকরি করছে এবং সুনামের সঙ্গে চাকরি করছে, এবং কিছু কিছু জায়গায় হয়তো কেউ ডিপার্টমেন্টাল হেড এখনো অবধি। এরপরেও আপনি যদি দেখেন যে হসপিটাল, আমি সাথে যদি একটা কথা বলতে চাই, যারা একাডেমিক্সে আছে তারা কিন্তু আমাদের কলেজের ইউনিভার্সিটি লেভেলের পরীক্ষাতে অ্যাজ এক্সটার্নালও আসছেন, এটাও কিন্তু ভীষণ একটা ভালো লাগার জায়গা। হ্যাঁ, সেটাই তো তো। প্রত্যেক এবং বছরই আসছে। রাহুল স্যারের মতন আরো অনেক স্যার ম্যাডামরা আছেন যারা বোথ দ্য সেকশন, ইন প্যারামেডিক্যাল, ইন নার্সিং, বোথ দ্য সেকশন কিন্তু তারা আমাদের সঙ্গে আমাদের এখনো স্টুডেন্টরা পড়াচ্ছেন, এখন আমাদের student কলিগ pass হলে হিসেবে আমাদের কাজ colleague করছেন। হিসেবে। ভীষণ দারুণ ব্যাপার, ভীষণ এটা ভীষণ সত্যি। সুন্দর একটা ব্যাপার। হ্যাঁ, আমি এতক্ষণ কিন্তু অনেক বিষয়ই শুনলাম টিপসের ব্যাপারে, কিন্তু কি সুন্দর করে বোঝালেন ডক্টর চ্যাটার্জি, প্রফেসর পাল, তারপর প্রফেসর নাথ, সবই কিন্তু বললেন। তারপরে আমার না একটা প্রশ্ন আসছে যে কেন টিপসেই, কেন আর কিছু বাকি আছে কি বলুন। নিশ্চয়ই বাকি আছে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে টিপসে কেন নয়, কারণ টিপস তো আপনার রাজ্যেই অবস্থিত, 17 বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে চলেছে। আপনি ভারতবর্ষের যে কোনো হসপিটালে যান, বিদেশে যাওয়া তো হুট করে হয়ে ওঠে না আমাদের, আপনি যে চোখ বন্ধ করে যে কোনো হসপিটালে যান, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি এই রাজ্যের সন্তান, আমি এই রাজ্যেই পড়াশোনা করেছি, চাকরি করছি এখন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি কোনো হসপিটাল বাদ যাবে না যেখানে টিপসিয়ানরা নেই। সুতরাং শুধুমাত্র এই একটা কারণের উপর ভিত্তি করেই কিন্তু টিপসে আসা যেতে পারে। আচ্ছা, দ্বিতীয়ত আমি যেটা বলবো যে কোনো মেট্রো সিটিতে আপনি যখন যাবেন এই ধরনের প্যারামেডিক্যাল কোর্স করাতে, তখন আপনার বাচ্চাকে আপনাকে হোস্টেল কিংবা রেন্টে রাখতে হবে। খরচের বিষয়টা এক্স্যাক্টলি, সেখানে আপনার যে বাড়তি খরচ কিংবা ওদের বাড়িতে যাওয়া আসার যে একটা ব্যাপার থেকে যাবে, সেই খরচটা তো আপনি এখানে থাকলে এড়াতেই পারেন। ঠিক তাই। সঙ্গে যেটা আপনার অ্যাডেড কোশেন্ট, সেটা হচ্ছে যে মা বাবা চাইলেই এখানে বাচ্চাদের সাথে দেখা করতে আসতে পারবে।
আমাদের টিপসের ক্যাম্পাসেই ছেলে মেয়েদের জন্য আলাদা হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে। সো এক্সিস্টিং হোস্টেল ফ্যাসিলিটিটা কিন্তু ওরা অ্যাভেল করতে পারে। দ্বিতীয়ত আরেকটা যেটা আমরা চেষ্টা করছি এবং আমরা এটা আমাদের চিন্তাভাবনার মধ্যে রেখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেহেতু এখন খুব মানে এটা ছাড়া হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের হেলথ কেয়ার সেক্টরে টিপসের পরিসরে আমরা কিভাবে হ্যান্ডস অন ট্রেনিংয়ের মাধ্যমে বাচ্চাদের সেটাতে প্র্যাকটিস করাতে পারি, কিংবা ওদের যে ডিজিটাল রেকর্ড সিস্টেম কিভাবে আমরা শেখাতে পারি, কিংবা ধরুন আমাদের নানান প্যাথোলজিক্যাল যেগুলো মানে এখনকার দিনে যেটা সবচেয়ে ডিমান্ডিং সেটা হচ্ছে যে রোবোটিক ফিজিওথেরাপি, কিংবা আপনি দেখবেন যে পোর্টেবল রেডিওলজি, এই ধরনের জিনিসগুলো, আরেকটা অটোমেটেড প্যাথোলজি, এই জিনিসগুলোর সঙ্গে আমরা চাইছি আমাদের বাচ্চাদের একটু পরিচয় করাতে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু চিন্তাভাবনাটা এখন বড়ই আছে, আমরা আশা করছি আমরা অদূর ভবিষ্যতে এগুলো অ্যাপ্লাই করতে পারবো। আর সেই কারণেই এক্স্যাক্টলি সেই কারণেই রাজ্যের স্টুডেন্টসদের এখানেই আসা দরকার। আর বহিরাজ্যের স্টুডেন্টসদেরও অফকোর্স আপনারা যারাই চাইছেন আসুন, দেখে যান। আমরা এতক্ষণ যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার সত্যতা আপনারা যাচাই করেই নিশ্চয়ই আপনাদের ছেলে মেয়েদের আমাদের কলেজে ভর্তি করাবেন। মানে কি সুন্দর ব্যাপার। এখানে যদি আপনারা ছেলে মেয়েদের যদি ভর্তি করান টিপসে, প্রথম হলো ভাষাগত ব্যাপারটা। আপনাদের যেটা আমার খুব ভালো লাগলো যে ল্যাঙ্গুয়েজটাকে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছি, আমরা ভীষণ গুরুত্ব দিচ্ছি। যেখান থেকে স্টুডেন্ট আসুক তার ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করানো হচ্ছে এবং তাদেরকে কমফোর্টেবল ফিল করানো, তাকে কমফোর্টেবল করা। তারপর আরেকটা বিষয়, মা বাবার চোখের সামনে থাকবে টিপসে যদি ছেলে মেয়েরা আসে। মানে চট করে অনেক সময় আমরা খুব আদরে নীলমণি লালমণি থাকে না, এখন চাইলেই এসে হোস্টেলে দেখে যেতে পারবেন, কিংবা একই রাজ্যে আছেন 2-1 ঘন্টা জার্নিতে এসে যেতে পারবেন, ফ্লাইও করতে হবে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে আমাদের এখানে আমি অ্যাড করতে চাই যে আপনি যদি সমস্ত জায়গার কোর্স নিয়ে আলোচনা করেন বা বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নেন, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের কিন্তু নমিনাল কোর্স ফি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফর টিপস, যে নমিনাল কোর্স ফি। আপনি কোথাও কিন্তু এত কম খরচে এই ধরনের কোর্সগুলো অ্যাভেল করতে পারবেন না। ভর্তিটা কবে থেকে শুরু? ভর্তি অলরেডি চলছে, মানে এই যে সিইটি যে এক্সামের কথা বললাম সেটা 6 তারিখে 6 জুলাই এক্সামটা হবে। ফর্ম ফিল আপ আর প্রসপেক্টাস দেয়া এটা চলছে। আর আমাদের এইটা করতে পারছি এই কারণেই, নমিনাল কোর্স ফিটা আমরা রাখতে পারছি এই কারণেই, যেহেতু আমাদের পিপিপি মডেল ইনস্টিটিউট আমরা গভর্নমেন্টের সাথে যৌথ উদ্যোগে চলছি এবং আমাদের যে জিবি বোর্ড গভর্নিং বডি যে বোর্ড রয়েছে সেখানে ডক্টররা রয়েছেন, মানে গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তাদের প্রেজেন্সে কিন্তু আমাদের মিটিং করতে হয়। আমরা কোনো রকম ইনস্টিটিউট রিলেটেড একটা ডিসিশন নিতে গেলে সেইখানে মিটিং ছাড়া, গভর্নমেন্টের নো অবজেকশন ছাড়া আমরা কিন্তু করতে পারি না। কিন্তু গভর্নমেন্ট চাইছেই কিন্তু যাতে প্রত্যন্ত গ্রাম থেকেও যারা আসে তারাও যাতে এই ধরনের কোর্সগুলো অ্যাভেল করতে পারে, তারাও যাতে বহির্রাজ্যে যেতে পারে, ভালো চাকরি করতে পারে, সেই ব্যাপারে গভর্নমেন্টও কিন্তু বদ্ধপরিকর। যার জন্য কোর্স ফি কিন্তু আমাদের গত 16 বছরে এমন কিছু চেঞ্জেস হয়নি। এটা একটা ওয়ান অফ দ্য রিজন। আর আমি একটা জিনিস সঙ্গে করে নিয়ে এসেছি আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা দেখাতে চাই, জার্নাল অফ হেলথ সায়েন্সেস। এইটা কিন্তু আমরা এবছর থেকে পাবলিশ করছি। এই বছর থেকে এটা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এটা পাবলিশ হবে, যেখানে আমাদের স্টুডেন্টদের জন্য আমরা একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি যে এদের যে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটের যে রিসার্চ পার্টটা আছে, সেই রিসার্চের যে মেটেরিয়াল তারা যে কাজকর্ম করলো তারা যাতে একটা মিনিমাম পাবলিকেশনের সুযোগ পায়, সেই জন্য আমরা এই জার্নালটা আমাদের তরফ থেকে এবারে পাবলিশ করছি। আমরা চেষ্টা করব যাতে শুধুমাত্র আমাদের স্টুডেন্ট নয়, যাতে সমস্ত জায়গা থেকেই স্টুডেন্টরা হেলথ কেয়ার নিয়ে যারা কাজ করছেন, যারা রিসার্চ করছেন, তারা যাতে এখানে পেপার পাবলিশ করতে পারেন, বা পুরো স্টেট থেকে, অন্যান্য স্টেট থেকে এবং চাইলে বিদেশ থেকেও যাতে এই পেপার পাবলিশ করার সুযোগটা সবাই পেতে পারে। আমরা চাইবো এটাকে নিত্য নতুনভাবে এটাকে উন্নত করার জন্য। আচ্ছা, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে দেখুন, এই যে হোয়াই টিপস, এই প্রশ্নটাতে বলতে চাই যে প্রত্যেক মা বাবার কিন্তু একটা চিন্তা থাকে, যেটা একটু আগে আপনি বললেন যে লালমণি আর নীলমণিদের বাড়ির বাইরে পাঠানো, সেই জায়গায় কিন্তু প্রফেশনাল কোর্সেসের ক্ষেত্রে যেটা ওনারা চিন্তা রাখেন সেটা হচ্ছে যে র্যাগিং। আদৌ কলেজে রেগিং হচ্ছে কি হচ্ছে না, কিন্তু আমরা আমাদের টিপসে এখনো পর্যন্ত প্রায় 17 বছরে কোনো ইনসিডেন্ট নেই র্যাগিং এর। এটা আমরা খুব গর্বের সঙ্গে বলি যে টিপস ইজ এ র্যাগিং ফ্রি ক্যাম্পাস। সুতরাং আপনারা ইউ পিপল আর ওয়েলকাম। হ্যাঁ বলুন না।
এই ধরনের খবর আমাদের কাছে আসে। এক্স্যাক্টলি, কেন কি হয় না, রেগিং যাতে না হয় তার জন্য আমাদের অ্যান্টি রেগিং টোটাল কমিটি আছে, স্কোয়াড আছে, যেখানে আমাদের মানে ডিপার্টমেন্টাল ফ্যাকাল্টিস ছাড়াও যেখানে স্টুডেন্টসদের তরফ থেকেও আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকে, স্টুডেন্টসদের গার্জিয়ানদেরও রিপ্রেজেন্টেটিভ থাকে। ও। সুতরাং রেগিং হওয়ার কোনো চান্সেসই আমরা দিচ্ছি না, মানে রুট কজই নেই আর কি কিছু। এটা তো ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা। এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি, ইয়েস। এবং শুধু তাই নয়, নিশ্চিন্তভাবে ছেলেমেয়েরা এখানে আসতে পারে, হ্যাঁ, যেহেতু এখানে রেগিং আপনি নেই। যদি কলেজে ঢোকেন, কলেজে একদম ঢোকার শেষ মুহূর্তেই সময়ে দেখবেন, চলে এসেছি। হ্যাঁ এখনই কলেজে শেষ ঢোকার করবো। মুখেই দেখবেন কিন্তু একটা বোর্ড আছে, বোর্ডে কিন্তু র্যাগিং ইজ এ ক্রাইম লেখা রয়েছে, সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, কার কন্ট্যাক্ট নাম্বার, ফ্যাকাল্টিদের সবার নাম দেওয়া রয়েছে, যারা কোনো রকম committee members মিনিমাম আছে। কোন ইনসিডেন্ট যদি হয় যাতে স্টুডেন্টরা কন্ট্যাক্ট করতে আর পারে। একটু পয়েন্ট আমি এখানে বলতে চাইছি যে অভিভাবকরা ছাত্র মানে বাচ্চাদের যখন কলেজে ভর্তি করানোর কথা সেখানে অবশ্যই মাথায় যে কলেজটার এফিলিয়েশন এইসব আছে কিনা, তো সেই বিষয়ে কিন্তু আমাদের কলেজ, ত্রিপুরা ইউনিভার্সিটি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ত্রিপুরা নার্সিং কাউন্সিল এবং ARB থেকে কিন্তু অনুমোদন প্রাপ্ত। তাছাড়াও বিভিন্ন কোর্স স্পেসিফিক যে ন্যাশনাল অ্যাসোসিয়েশনগুলি আছে যেমন ISRT, IAP, এগুলো থেকে কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত। তো একটা কোর্স চালু করতে গেলে যেই অর্গানাইজেশন বা যে অ্যাসোসিয়েশন থেকে পারমিশন পাওয়া দরকার এগুলো কিন্তু সবই টিপসের আছে। তো সেই বিষয়ে কিন্তু গার্ডিয়ান আছে বাচ্চাদের, ওনারা কি কিন্তু একদম নিশ্চিন্ত থাকতে পারেন এই জায়গায়। আর যদি আরও আমাদের কোর্সের ব্যাপারে বিশদ জানতে চান তো অবশ্যই আমাদের যে ওয়েবসাইট দেওয়া আছে বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই ব্যাপারে আপনি খোঁজখবর নিতে পারেন। আদারওয়াইজ আপনারা ডাইরেক্টলি কলেজে এসেও কিন্তু যোগাযোগ করতে পারেন আরও বিশেষভাবে জানতে হলে এই ব্যাপারে। একদম স্ক্রিনে কিন্তু ওয়েবসাইট নাম্বারটা যাচ্ছে, ওয়েবসাইট লিঙ্কটা প্লাস নম্বরটা যাচ্ছে, আপনারা অবশ্যই কথা বলে নিতে পারবেন। এখানেই তাহলে শেষ করছি আজকের আলোচনা, আরেকদিন আমরা আবার বসবো, আবার নিশ্চয়ই, নিশ্চয়ই। মানে বড় করে বিষয়টাকে একদম খোলামেলা করে যাতে ছেলে মেয়েদের মা বাবারা নিশ্চিন্ত থাকেন ওই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। আজকে তাহলে এখানের মতো আমরা বিদায় নিচ্ছি। আপনারা প্রত্যেকে এতটা সময় দিয়েছেন, অসংখ্য মূল্যবান ধন্যবাদ। সময় দিয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। নমস্কার। অবশ্যই আমাদের টিভি স্ক্রিনের ওপারে যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু একটু নিশ্চিন্ত করতে পারলাম বোধহয়। ইমেল করবেন কেমন লাগলো আজকের অনুষ্ঠান। এখানে শেষ করছি, নমস্কার। আপনি দেখছেন নিউজ নাও।